আজ বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। স্মৃতিসৌধে মন্ত্রী প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা। শুধু মন্ত্রিসভায় রদবদলে প্রত্যাশিত সুফল মিলবে না, প্রতিষ্ঠান শক্তিশালী করার তাগিদ। দেশের মাটিতে চিরঘুমে কলকাতায় আগুনে প্রাণ হারানো 6 বাংলাদেশি, হোটেল শিখাইনের মালিক গ্রেপ্তার। কাটছেই না গ্যাস সংকট, বন্ধ সার কারখানা, জ্বালানি সমস্যার নিয়ন্ত্রণের বাইরে, বললেন অর্থমন্ত্রী। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন তিনি। পরে স্মৃতিসৌধ, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এদিকে আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি। সেখানে তাকে দেয়া হবে গার্ড অফ অনার। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সাভার জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে ছিলেন 3 বাহিনীর প্রধান। শনিবার সকাল 10:30টার দিকে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন রাষ্ট্রপ্রধান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে সশস্ত্র সালাম দেয় সশস্ত্র বাহিনীর চৌকস দল। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে রোপণ করেন একটি গাছ। 71-এ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 71 থেকে 24 দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কাজ করতে সক্ষম হবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নবনিযুক্ত 3 মন্ত্রী এবং 2 প্রতিমন্ত্রী আসেন সাভার স্মৃতিসৌধে। শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি, করেন মোনাজাত। শ্রদ্ধা শেষে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান স্থানীয় সরকার মন্ত্রী। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে প্রাধান্য পাবে দেশের স্বার্থ। প্রধানমন্ত্রীর ভারত সফরে কোনো শর্ত দেয়া হয়নি বলেও দাবি করেন তিনি। বারবার বাংলাদেশে গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রাউন্ড ওয়ার্ক করার বিষয় আছে। এরপর শ্রদ্ধা জানাতে আসেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ সময় তিনি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করার অঙ্গীকার করেন। দায়িত্ব পেয়েছি, কালকে থেকে অফিস করা আরম্ভ করব। আমি গেলে আসলে বুঝতে পারবো যে এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কি প্রবলেম আসে। এদিন নতুন মন্ত্রীরা জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানান। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেড়েছে। তাই কাজের সুবিধার্থে 2 জন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামল বায়েদ। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজি প্রেসিডেন্সি উনি জয়লাভ করেছেন। আগামী 1 বছর উনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। তো অবশ্যই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরও বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। মন্ত্রিসভায় রদবদল বাকি সদস্যদের জন্য বার্তা। ঠিকমতো দায়িত্ব পালন না করলে সরিয়ে দেয়া হতে পারে যে কোনো সময়, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে প্রত্যাশিত সুফল পেতে শুধু মন্ত্রী বদলে লাভ হবে না, প্রয়োজন প্রতিষ্ঠান শক্তিশালী করা। একই সাথে জনগণের আস্থা অর্জন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জ্বালানি সংকট নিরসনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইজাজ সৌমিকের রিপোর্ট।
হইতে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে বিএনপির ইশতেহারে স্পষ্ট ছিল সরকারের 180 দিনের পরিকল্পনা। সে অনুযায়ী 6 মাসের পারফরম্যান্স মূল্যায়ন করে মন্ত্রিপরিষদ পুনর্গঠনের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি রশিদুজ্জামান মিল্লার সশ্রদ্ধ চিত্তে শপথ। তারই ধারাবাহিকতায় শুক্রবার শপথ নিলেন নতুন মন্ত্রীরা। পুনর্গঠন করা হলো মন্ত্রিপরিষদ, কিন্তু প্রশ্ন হলো যেসব মন্ত্রণালয়ে পরিবর্তন এলো তা কতটা জরুরি ছিল। পালন করিব। পারফরমেন্সের ক্ষেত্রে সরকার যে বার্তাটা দিচ্ছে সেটা ক্যাবিনেটের সকল সদস্যদের জন্য একটা বড় বার্তা। যদি তারা ঠিকমতো দায়িত্ব পালন না করে তাহলে তাদেরকে সরিয়ে দেওয়া হতে পারে অথবা তাদেরকে পরিবর্তন করা হতে পারে। প্রধান চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে যে জনগণের ট্রাস্টটা, এবং হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে ইকোনমিক এবং যে সাম্প্রতিক ক্রাইসিস, গভর্নেন্সের ক্ষেত্রে, ল এনফোর্সমেন্ট ক্ষেত্রে, এইগুলোকে মিটিগেট করাটা হচ্ছে খুবই চ্যালেঞ্জ। একই সাথে আমাদের যে পররাষ্ট্রনীতির যে ব্যালেন্সটা, এবং হচ্ছে যে পারিপার্শ্বিক যে চাপটা, সেটাকে মিটিগেট করাটা খুবই এই রাজনীতি বিশ্লেষকদের মতে মন্ত্রিপরিষদের হানিমুন পিরিয়ড শেষ। সামনের দিনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আর সেটি উতরাতে সাংবিধানিক সহ সব প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকীকরণ জরুরি। ইনস্টিটিউশন বিল্ডিং না করলে, আমি যদি ওই যে পার্টিম্যান ব্যুরোক্রেসির দিকে যাই বা পার্টিম্যান পুলিশ বা বিভিন্ন বাহিনীর দিকে যাই, এটা কিন্তু লং টার্ম আমাকে কোনো সাস্টেনেবিলিটি দেবে না, এটা লং টার্ম আমাকে কোনো বেনিফিট দিবে না। সো গভর্নমেন্টের এই ক্ষেত্রে খুবই চুজি হওয়া উচিত। যদি শুধুমাত্র দলীয় আনুগত্যের বিবেচনায় যে নিয়োগের যে প্রবণতাটা আমরা লক্ষ্য করছি সেটা যদি চলমান থাকে, তাহলে দলের বা সরকারের পারফরমেন্স খুব বেশি গতিশীলতা আসবে বলে আমি মনে করি না। কারণ যোগ্যতার কোনো বিকল্প নাই এবং প্রতিষ্ঠানিকীকরণেরও কোনো বিকল্প নাই। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারকে আরও জবাবদিহিমূলক হওয়ারও পরামর্শ দেন বিশ্লেষকেরা। একটা ভালো সরকারের সবসময় স্পোক্স পারসন থাকা দরকার। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। শূন্য ঘোষণা করা হয়েছে জাতীয় সংসদের ঠাকুরগাঁও 1 আসন। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়। এর অনুলিপি নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এই আসনের এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংবিধান অনুযায়ী শূন্য হলো আসনটি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে জহিরুদ্দিন স্বপনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। নতুন সড়ক সেতু নির্মাণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। এতে ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বরিশালের রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটটি বেছে নেওয়া হয়। শীঘ্রই এর সম্ভাব্যতা যাচাই করা হবে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরেকটি সভায় স্বাস্থ্যসেবাকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। কলকাতার ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের শিখাইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গেল মঙ্গলবার মধ্যরাতে 5তলা ভবনটিতে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে 2 জন ভারতীয় এবং 7 জন বাংলাদেশি নাগরিক। অগ্নিকাণ্ডের পর থেকেই হোটেলটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ ওঠে। তদন্তে জানা যায় ভবনটির 3 ও 5 তলা দুটি ভাগ করে আলাদা ব্যক্তিদের কাছে লিজ দিয়েছিলেন বীরেশ্বর মিত্র, যার একটি অংশের নিয়ন্ত্রক ছিলেন আবু জাফর, অন্যটি উমেশ ও জিতেন্দ্র সিং। বীরেশ্বরের আগে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় উমেশ ও জিতেন্দ্রকে। এখনও কাটেনি গ্যাস সংকট। এতে সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বাসাবাড়ির রান্না করার গ্যাসের সংকট ভোগান্তি বাড়িয়েছে রাজধানীবাসীর। এদিকে টানা 3 দিন বন্ধ থাকার পর মহেশখালীতে এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ চালু হয়েছে। সময়ের সাথে গেল 1 মাস থেকে কেবলই দীর্ঘ হয়েছে সিএনজি ফিলিং স্টেশনে গাড়ির এই সারি। এ সময়ে ক্যালেন্ডারের পাতা বদলেছে, কিন্তু গ্যাস সরবরাহের উন্নতি হয়নি। ভাড়ায় চালিত গাড়ির চালকদের চিন্তা জমা খরচ তুলবার। ভাদ্রের প্রখর তাপ আর ভ্যাপসা গরম দুর্ভোগ আরও বাড়ায় চালকদের। ইনকাম অনেকটা কমে গেছে, যেহেতু গ্যাস নাই তাহলে আমাদের ইনকাম কিভাবে হয়? এখন তো গ্যাসই পাওয়া যাচ্ছে না।
অনেকটাই ক্লান্ত লাগতেছে, খারাপ লাগতেছে, এখনো খাওয়া দাওয়া হয়নি। কারণ খাওয়া দাওয়া কীভাবে করবো, কারণ গ্যাস না নিতে পারলে তো আমরা গাড়ি চালাতে পারবো। দৈনিক মনে করেন সিরিয়াল দিয়ে সকালে এসে গ্যাসটা নিলে যদি একটা টিপটা মারলে পরে আবার এই গ্যাসের জন্য সিরিয়াল দেওয়ার ঘন্টার পর ঘন্টা সিরিয়াল থেকে, অথচ গ্যাস ঠিক মতো আমরা পাই না। চাহিদার 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের দৈনিক সরবরাহ আছে অর্ধেকের কিছু বেশি। এতে বড় ঘাটতি দেখা দিয়েছে বিদ্যুৎ, পরিবহন, রপ্তানিমুখী উৎপাদন ও বাসাবাড়ির গ্যাসে। আর চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে না পেরে অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। 4টা নজেল চলে, এখন প্রেশার কমের কারণে 2টা নজেল চালাইতেছি আমরা, কিন্তু অনেকক্ষণ সিরিয়াল লাগে, অনেক পাম্প বন্ধ থাকে, লাইনে গ্যাস নাই। এই জন্য যাদের যেই পাম্পগুলোতে গ্যাস আছে ওই পাম্পগুলোতে দীর্ঘ সিরিয়াল, অনেক সময় গ্যাস থাকে, আমাদের সেলও বেশি থাকে। এখন গাড়িতে গ্যাস কম গেলে তো আমাদের সেলও কমে যাবে, সেল কম। বিশেষজ্ঞরা মনে করেন আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধিতে সুদূর প্রসারী পরিকল্পনা করতে না পারলে জ্বালানির এই সংকট থেকে দ্রুতই বের হতে পারবে না বাংলাদেশ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। গ্যাস ও কাঁচামাল সংকটে 7টি সার কারখানার 5টিরই উৎপাদন বন্ধ। চাহিদা মেটাতে 80 ভাগই আমদানি করতে হচ্ছে। ফলে ব্যয় বেড়েছে 49%, যা চাপ সৃষ্টি করেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভে। আর বিশ্ববাজারে সারের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়াতে হচ্ছে ভর্তুকির পরিমাণও। দেশের সার কারখানাগুলোর দৈনিক গ্যাসের চাহিদা 329 মিলিয়ন ঘনফুট, অথচ বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র 141 মিলিয়ন ঘনফুট। জ্বালানির অভাবে দিনের পর দিন বন্ধ হয়ে আছে 4টি সরকারি সার কারখানা। আর কাঁচামাল সংকটে উৎপাদন বন্ধ আছে চট্টগ্রামে দেশের একমাত্র ডিএপি সার কারখানা DAPFCL। বর্তমানে মাত্র 2টি সার কারখানা সচল থাকলেও সেগুলো পূর্ণ মাত্রায় উৎপাদন করতে সক্ষম নয়। অথচ সার কারখানাগুলোর বার্ষিক উৎপাদন সক্ষমতা 37 লাখ টন হলেও জ্বালানি আর কাঁচামাল স্বল্পতায় আটকে আছে 11.5 লাখ টনেই। সংশ্লিষ্টরা জানান এবছর উৎপাদন আরও কমতে পারে। ঘোড়াশাল চলতেছে, শাহজালাল চলতেছে, কাপকো চলতেছে, আর 22 তারিখ থেকে আপনার হচ্ছে দিবে, CFL কে দিবে গ্যাস। 5টা সারা বছর চালাতে পারলে 20 লাখ মেট্রিক টন। গত বছর তো 11.5 লাখ হয়েছে, এবার আমরা 11 লাখ ধরছি। চাহিদা মেটাতে প্রতি বছরই বাড়ছে সার আমদানির পরিমাণ, সেই সাথে বেড়েছে খরচও। 2025-26 অর্থ বছরে আমদানি বাবদ ব্যয় হয়েছে 34,714 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 11,500 কোটি বেশি। গ্যাসের সমস্যার জন্য সারের সমস্যার জন্য কৃষক সার পাচ্ছে না, কৃষক সার না পারলে জমিতে দিতে পারছে না, জমিতে না দিতে পারলে প্ল্যান্ট গ্রোথ ঠিক হচ্ছে না, প্ল্যান্ট গ্রোথ না হলে আপনি ধান পাচ্ছেন না। এবং তার মানে এখন থেকে 6 মাসের মধ্যে এই ঝামেলা একটা পাকা। দেশীয় উৎপাদন ক্ষমতা না বাড়িয়ে আমদানি নির্ভরতার পিছনে ব্যক্তি স্বার্থকে দায়ী করেন বিশ্লেষকরা। দেশে একটা গোষ্ঠী আছে যারা চায় যে সবকিছু আমরা আমদানি করি, আমদানি করলে সেখান থেকে কমিশন পাবে, টাকা পাবে, আরেক রকম ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং করে টাকা এদিক ওদিক করতে পারবে। সম্প্রতি কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে 564 কোটি টাকা মূল্যের 1,15,000 টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। দর্শক, লোডশেডিংয়ের খবর জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, লোডশেডিং জনজীবনে কি কি প্রভাব ফেলছে, কতটা ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ? আরফিন, ভোগান্তি তো মানুষ পোহাতে হচ্ছে, প্রতিনিয়তই পোহাতে হচ্ছে। বিশেষ করে গেল যে রাত, সেই রাতের কথাও যদি বলি, যে গ্রামাঞ্চলের অনেক জায়গায় বিদ্যুৎ কিন্তু ছিল না, যে কারণে অনেকেই তার ঘর থেকে বাহিরে পর্যন্ত বসেছিল। আরেকটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই বিদ্যুতের কারণে সবচেয়ে বেশি যে সমস্যাটি পোহাতে হচ্ছে সেটি হচ্ছে গ্রামাঞ্চলের যে সমস্ত ক্ষুদ্র উদ্যোক্তারা রয়েছেন তাদেরকে, বিশেষ করে যাদের কারখানা রয়েছে এবং পোল্ট্রি শেড, যাদের মুরগির খামার করেন, তাদেরকেও কিন্তু এই ভোগান্তিটি চরম মাত্রায় পোহাতে হচ্ছে। এর বাইরে শহরাঞ্চলে যারা আছেন তারাও কিন্তু এর থেকে কোনো অংশেই কিন্তু কম তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে না। বিশেষ করে দোকানগুলিতে যদিও অনেককে আমরা দেখেছি যে IPS ব্যবহার করতে,
কিন্তু এর বাহিরেও জেনারেটর ব্যবহার করছেন এবং সেক্ষেত্রে অতিরিক্ত খরচ কিন্তু তাদের হচ্ছে এবং এই মাসুলগুলি কিন্তু দিন শেষে গুনতে হচ্ছে সাধারণ মানুষকেই। যদিও এই বিদ্যুতের সমস্যার সমাধান ঠিক কবে নাগাদ হবে সে বিষয়টি কিন্তু কেউই আদৌ এখনো পর্যন্ত ঠিকভাবে বলতে পারছে না। বলে রাখি যে ময়মনসিংহ জোনের যে 6টি জেলা রয়েছে, ময়মনসিংহ বিভাগের 4টি জেলা, এর বাহিরে কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল যে জেলা, এই 6টি জেলা নিয়ে ময়মনসিংহ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ জোনের অঞ্চল এবং সেখানে দৈনিক গড়ে প্রতিদিন পিডিবি যেটি রয়েছে সেখানে প্রায় 200 থেকে 350 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের কিন্তু ঘাটতি রয়ে যাচ্ছে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যেটি রয়েছে সেটি আমরা দেখেছি যে পল্লী বিদ্যুতের ক্ষেত্রে বেশ কয়েকটি জোন রয়েছে। 3টি জোনে ময়মনসিংহ জেলার যে সমস্ত জায়গায় বিদ্যুৎ দেওয়া হয় সেই সমস্ত জায়গাও দেখেছি যে গড়ে প্রায় 200 থেকে 300 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের ঘাটতি রয়েছে। এই ঘাটতি আসলে পূরণ কিভাবে হবে আরেকটি তথ্য সাথে যোগ করতে চাই, সেটি হচ্ছে ময়মনসিংহ পাওয়ার স্টেশন থেকে দৈনিক গড়ে প্রায় 210 মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতো, কিন্তু মাসখানেক ধরে গ্যাসের সংকটের কারণে কিন্তু সেখানেও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে গ্যাস সংকটের কারণে কিন্তু তাদের এই বিদ্যুৎ উৎপাদন কিন্তু জাতীয় গ্রিডে যেটি যোগ হতো সেটি কিন্তু হচ্ছে না। ফলে এই যে ঘাটতির যে জায়গা, সেই ঘাটতির জায়গা শুধু একটি মাত্র কেন্দ্র নয়, এর বাহিরে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এরকমভাবে গ্যাসের সংকটের কারণে কিন্তু এই বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে এবং যার প্রভাব মোটামুটি সারা দেশে কিন্তু পড়ছে। সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে তারা নিয়ম অনুযায়ী নিয়ম করে, বলে রাখি যে বিভিন্ন জায়গায় উপজেলা কেন্দ্রিক যে সমস্ত ফিডগুলি ভাগ রয়েছে সেই সমস্ত জায়গায় তারা ভাগ ভাগ করে কোথাও 1 ঘন্টা, কোথাও 3 ঘন্টা, কোথাও 4 ঘন্টাও তারা এই ভাগ করে কিন্তু বিদ্যুতের যে লোডশেডিং সেটি কিন্তু সমন্বয় করার চেষ্টা করে থাকেন। অনেক জায়গায় আমরা দেখেছি যে কোনো জায়গায় ট্রান্সফরমার বিকল ছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি ইউনিয়নে এবং সেখানকার ক্ষুব্ধ মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু বিদ্যুৎ অফিসে এসে হামলা পর্যন্ত চালিয়েছেন, একজন আহত হয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই বিষয়টিও কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এমনটি ঘটছে এবং মানুষজন যারা ক্ষুব্ধ হচ্ছেন এবং এই বিদ্যুৎ অফিসে হামলা করতে পারে এই ধরনের একটি সংখ্যা থেকে কিন্তু প্রশাসন, স্থানীয় যে সমস্ত প্রশাসন রয়েছে সেখানে কিন্তু লিখিতভাবে জানিয়েছেন এবং প্রত্যেকেই তারা এই নিরাপত্তা সংখ্যায় কিন্তু কাটাচ্ছেন। তো মানুষজন চাচ্ছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে দেশের যে এই যে গ্যাস এবং বিদ্যুতের যে সমস্যা সেই সমস্যাগুলি যেন খুব দ্রুত সমাধান হয়। আরেকটি কথা যোগ করতে চাই, সেটি হচ্ছে যে একদিকে বিদ্যুতের লোডশেডিংয়ের সমস্যায় পোহাতে হচ্ছে, অন্যদিকে কিন্তু বিদ্যুতের অতিরিক্ত মূল্য তাদেরকে পরিশোধ করতে হচ্ছে। এই সবগুলির সমন্বয় যেন হয় সেটি তারা চাচ্ছেন। আরিফিন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে লোডশেডিং খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। দীর্ঘদিনের গ্যাস সংকটে সারা দেশে 3 শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। শনিবার বিকেলে নারায়ণগঞ্জে বিকেএমই কার্যালয়ে গ্যাস সংকটের প্রভাব নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মোহাম্মদ হাতেম। বলেন, উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের রপ্তানি 40 থেকে 50% পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈঠকে ব্যবসায়ী নেতারা গ্যাস সংকট মোকাবেলায় গ্যাস এবং বিদ্যুৎ বিল পরিশোধে কিস্তির সুযোগ এবং বিল পরিশোধে ব্যর্থ হলেও সংযোগ বিচ্ছিন্ন না করা সহ সরকারের কাছে 6টি দাবি জানান। সম্পূর্ণরূপে উৎপাদন বন্ধ ছিল, কারণ গ্যাসের প্রেশার একেবারেই জিরো অনেক দিন যাবতই চলছে এবং মাঝখানে আমাদেরকে সরকার আশ্বস্ত করেছিলেন বা আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছিলেন এই গত 10 তারিখ থেকে আবার অ্যাভেলেবল হবে। আনফর্চুনেটলি সেদিন এই 10 তারিখের থেকেও আমাদের এটা বরঞ্চ ওই দিন থেকে আরও একেবারে নাই হয়ে গিয়েছে। জ্বালানি সমস্যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সমাধানে সময় লাগবে। ঢাকা চেম্বারের এক সেমিনারে এসব বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, এবছর 5000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা হবে। তীব্র জ্বালানি সংকটে স্থবির দেশের শিল্প খাত। গ্যাস সরবরাহের অভাবে কমেছে উৎপাদন, বন্ধ হয়েছে শত শত কারখানা। সমাধানের জন্য এক এক পক্ষ থেকে আসে এক এক ধরনের আশ্বাস, কিন্তু মেলে না সমাধান। বিশাল একটা বড় প্রবলেম। এবার সেই কফিনে একেবারে পেরেক ঠুকে দিলেন অর্থমন্ত্রী। অসহায় আত্মসমর্পণে জানালেন, সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে জ্বালানি পরিস্থিতি, সহসা মিলবে না সমাধান। বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমরা তো
একদিনে সমাধান করতে পারবো না। এটা তো আমরা একটা ইনহেরিট করেছি একটা প্রবলেম, এবং বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। সত্যকে মেনে নিয়ে তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঝুলি খুলে বসলেন। জানালেন সমাধানের জন্য সময় প্রয়োজন। বিকল্প হিসেবে স্বপ্ন দেখালেন এবছর 5,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের। সাথে জানালেন কয়লা উত্তোলনে পুরনো পথে হাঁটবে না সরকার। কোল আমাদের রিসোর্স আছে, আমাদের এক্সপ্লয়েট করা দরকার। ওখান থেকেও আমাদের বড় ধরনের একটা পাওয়ার জেনারেশনের সুযোগ হবে, আপ টু ইনক্লুডিং কোলের সাথে একটা সুবিধা আছে। ওখানে আবার সোলারের, ওখানে অনেক বড় জায়গা হয়ে যায়, তো সোলারের একটা, তো ওখান থেকে 10,000 মেগাওয়াট একটা সুযোগ আছে ওখান থেকে, সেটা আমরা কাজ করছি এবং হোপফুলি দেখি এটা। ওখানে একটু সমস্যা আছে, মানে যারা বসবাস করে ওনাদের বিষয়টা তো আমার বিবেচনায় রাখতে হয়। এ সময় কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত অটোমেশনের দাবি জানান বিশ্লেষকরা। ফান্ডের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। জ্বালানি সমস্যা সমাধানে কোনো রোডম্যাপ বা সুনির্দিষ্ট পরিকল্পনা নেই সরকারের, এ অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীর মিরপুরে দলের অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। আহ্বান জানান ফাঁকা বুলি না ছেড়ে জনগণকে সাথে নিয়ে দ্রুত জ্বালানি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেয়ার। মন্তব্য করেন জুলাই অভ্যুত্থানের পর দেশে দৃশ্যমান পরিবর্তন আসেনি। বলেন দুর্নীতি নির্মূল না করলে সরকারের কোনো পরিকল্পনাই কাজে আসবে না। 2 মাসের কাছাকাছি, অথচ তারা 7 দিন 15 দিন করে সময় দিয়েছে, একটা সমস্যার সমাধান করতে পারে নাই। তাহলে এই সরকারকে কি বলবে? তাদেরকে হিসাব করে বলতে পারে কথা, আবার গ্যাস কত দিনে আসবে, কোথা থেকে আসবে, কিভাবে আসবে তা বলতে পারেনি, চান্সের উপর থাকে। কারো বাধায় বন্ধ হবে না নৌকা বাইচ, একথা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। বলেন এটি গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা, তাই বন্ধের প্রশ্নই আসে না। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের কনসার্ট নিয়ে যা করা দরকার ছিল পরিস্থিতি বিবেচনায় তাই করা হয়েছে। 28 আগস্ট সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত হবার কথা ঐতিহ্যবাহী নৌকাবাইচ। এর আগে প্রতিযোগিতাটি বাধার মুখে না পড়লেও তৌহিদি জনতার ব্যানারে এবার দাবি তোলা হয়েছে নৌকাবাইচ বন্ধের, যা নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। কারো বাধায় সোনাই নদে নৌকাবাইচ বন্ধ হবে না বলে সাফ জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। আমরা এই নৌকাবাইচ করতে চাই, তো এখানে কোনো যদি সমস্যা থাকে স্থানীয় প্রশাসন উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে তাদের সাথে বসার জন্য। এছাড়া স্থানীয় এমপি মহোদয়ের সাথে আমি কথা বলেছি, উনিও বিষয়টা দেখতেছেন। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ স্বরে গান বাজানো নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় মাদ্রাসার শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ, এতে আহত হন অন্তত 35 জন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান পরিস্থিতি বিবেচনায় সেদিন যা করা দরকার ছিল পুলিশ তাই করেছে। ব্রাহ্মণবাড়িয়া এলাকাতে এরকম যে গান বাজনা সিনেমা এই সমস্ত এগুলো প্রায় একটা বহু বছর যাবত তাদের মধ্যে এটা একটু প্রায় নিষিদ্ধের মতো এলাকা, সেটা ওখানকার পরিস্থিতি আলাদা। তো পরিবেশ বিবেচনায়, পরিস্থিতি বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিয়েছে। হামলা শিকার ঢাকা মেডিকেলের চিকিৎসক আসাদুর রহমানকে এদিন দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন ঢাকা মহানগরে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না, অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের এখনও আরও কাজ বাকি আছে বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সার্বিক পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের সেবা পাওয়ার মান পর্যবেক্ষণ করেন তিনি। ঘুরে দেখেন হাজতখানা, পুলিশ ব্যারাক এবং ডাইনিং স্পেস। কথা বলেন সেবা প্রত্যাশীদের সঙ্গে।
এ সময় স্বচ্ছতার সাথে ভুক্তভোগীদের অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দেন মন্ত্রী। বলেন, মানুষের ভরসাস্থল করতে হবে প্রতিটি থানাকে। পর্যটন শহরে কক্সবাজারে প্রতিদিন তৈরি হচ্ছে বিপুল পরিমাণ পয়ঃবর্জ্য। সঠিক ব্যবস্থাপনা না থাকায় যার ঠিকানা হচ্ছে নদী, সাগর, তাতে মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। তবে সেই বর্জ্যকে এবার জৈব সারে পরিণত করার কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে সফলতা পাওয়ায় পুরোদমে শুরু হচ্ছে আগামী মাসে। আজিম নিহাদের রিপোর্ট, ছবি তুলেছেন রাশিদুল ছোটন। মহাপরিকল্পনা হওয়ার আগে কক্সবাজার পৌর এলাকায় গড়ে উঠেছে শত শত ভবন, যা করতে গিয়ে করা হয়নি টেকসই পয় নিষ্কাশন প্ল্যান। ফলে সেপটিক ট্যাঙ্কের পয়বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে নালায়, সেখান থেকে নদী হয়ে চলে যাচ্ছে সাগরে, যাতে দূষিত হচ্ছে পরিবেশ। এখন এই দূষণ থেকে নদী বা সমুদ্রকে রক্ষা করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে কক্সবাজার পৌরসভা। মানুষের বাসাবাড়ির সেপটিক ট্যাঙ্কের বর্জ্য সংগ্রহ করে তা দিয়ে তৈরি করছে জৈব সার। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি প্রতি বছর সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের মোটা অঙ্কের খরচ থেকেও রেহাই মিলছে ভবন মালিকদের। অন্তত পরিবেশটা তো আর দূষিত হবে না। এই যে এখন ম্যাক্সিমামেরই সেপটিক ট্যাঙ্কের আউটলাইন হচ্ছে ড্রেনে। আমাদের কোনো কক্সবাজার শহরে কোনো ধরনের সুয়ারেজ নেটওয়ার্ক নাই। রাজস্ব আদায়ের ক্ষেত্রে যদি ধরি, সেক্ষেত্রেও পৌরসভা লাভবান হবে। 2020 সালে এডিবির অর্থায়নে প্রকল্পটি নেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যার খরচ 20 কোটি টাকা। পরীক্ষামূলকভাবে সফলতা আসায় সম্প্রতি প্রকল্পটি পৌরসভাকে হস্তান্তর করা হয়, যা পুরোদমে কার্যক্রম চালুর কথা সেপ্টেম্বরে, যাতে শহরের 5 শতাধিক হোটেল ছাড়াও অন্তত 2000 ভবন থেকে প্রতিদিন পাওয়া যাবে 2,40,000 কেজি পয়ঃবর্জ্য, যা থেকে প্রতি মাসে অন্তত 9 টন জৈব সার উৎপাদন হবে। এসব সার কেজি প্রতি 10 টাকা মূল্যে পাবে কৃষকরা। জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর বলছে, এই প্রকল্প চালাতে সরকারের অর্থের প্রয়োজন নেই। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে প্রতি ক্লিনারের জন্য দিতে হবে 2,500 টাকা। আবাসিক হোটেলে সেটা 3,500 টাকা। এই অর্থ দিয়েই চলবে জনবল ও পরিবহন খরচ। প্রকল্পটি ঘুরে দেখেছেন পরিবেশ প্রতিমন্ত্রীও। প্রতি ভেহিকুলে 3,000 টাকা করে একটা ফি যদি জমা নেওয়া হয়, সেটা দিয়েই আমাদের ভেহিকেলের ফুয়েল কস্ট, ভেহিকেলের মেনটেন্যান্স, প্লাস এটার টুকিটাকি মেনটেন্যান্স যদি প্রয়োজন হয়, সেটা এই ফি থেকেই ব্যবস্থা করা হবে। একজন কৃষককে যদি আমরা 1 বস্তা 40 কেজিরে দিই, তাহলে 400 টাকা লাগতেছে। 400 টাকা দিয়ে সে কিন্তু বিশাল এরিয়া কিন্তু সে মানে তার গাছপালা লাগাতে পারছে বা তার চাষাবাদ করতে পারছে। তো এটা একটা চমৎকার উদ্যোগ, কারণ এই বর্জ্যগুলো আমাদের দেখা যাচ্ছে যদি ঠিকমতো ব্যবস্থাপনা না করা হয়, এটা আমাদের জন্য একটা অভিশাপ হয়ে যায়। পয় বর্জ্যের পাশাপাশি রান্নাঘরের ময়লা ও প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে আসবাবপত্র ও সার উৎপাদনে উদ্যোগ নিয়েছে পৌরসভা। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। আগামী অর্থ বছরের বাজেটে শিক্ষায় বাড়বে বরাদ্দ। ঢাকার সাভারে ইউজিসির এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, দেশে অনেক মানহীন বিশ্ববিদ্যালয় রয়েছে, চিহ্নিত করা হবে সেটি। উচ্চশিক্ষার মান উন্নয়নে সাভারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দুদিনের নীতি নির্ধারণী আলোচনার এ সমাপনী অনুষ্ঠান। আলোচনায় বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষাকে এগিয়ে নিতে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। আগামী দিনের বাংলাদেশে উচ্চশিক্ষাকে কেমনভাবে দেখতে চাই, সেই ব্যাপারে একটা দিক নির্দেশনা এখানে এসেছে। রিসোর্সের কথা এসছে, রিসার্চের কথা আসছে, শিক্ষার্থী, শিক্ষক, আমাদের যে কর্মকর্তা কর্মচারী, সবার একটা সমন্বিতভাবে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া এই শেপিং প্রক্রিয়া এবং সরকারের যে অবজেক্টিভ, সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, সেটি আমরা দুদিন আলোচনা করেছি। আশা করি অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান জানান, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প খাতের সম্পর্ক নিবিড় করতে করা হবে শিল্প একাডেমি পরামর্শক বোর্ড। ডিফাইন করবে লিঙ্কেজটা কিরকম ভাবে হবে, আপনার অ্যাট্রিবিউটস গুলো কি ধরনের থাকতে হবে, এগুলো একাডেমিয়া এই ইন্ডাস্ট্রি বোর্ডের সাথে কমিউনিকেশনের মধ্যে দিয়ে সেটা ডিসাইড করবে। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, মেধাবীরা এখন আর শিক্ষকতায় আসছেন না। জানান, আগামী অর্থ বছরে বাড়ানো হবে শিক্ষায় বরাদ্দ। ইউনিভার্সিটিগুলোকে আমরা রিসার্চ ফান্ড যে পরিমাণ দিচ্ছি, এটা বলতে আমাদের লজ্জাই লাগে। সো নেক্সট ইয়ার ইউ উইল সি উইল গো ফর 3.5, নেক্সট ইয়ার উইল গো ফর 4, নেক্সট ইয়ার উইল গো ফর 5। তিনি জানান, দেশে অনেক মানহীন বিশ্ববিদ্যালয় আছে, সেগুলোকে চিহ্নিত করা হবে শিগগিরই। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।
3 মাস এগিয়ে জুলাই জুনের বদলে 2028-29 থেকে নতুন অর্থবছর এপ্রিল মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্ষাকালকে অর্থবছরের শেষ সময় থেকে সরিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোই এর লক্ষ্য। তবে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের মতে শুধু সময় পরিবর্তন নয়, প্রকল্প বাস্তবায়নের দক্ষতা, দুর্নীতি এবং ব্যয় নিয়ন্ত্রণের উপর নির্ভর করবে এই উদ্যোগের সাফল্য। দেলওয়ার দোলনের প্রতিবেদন। অর্থবছর হল সরকারের আর্থিক হিসেব পরিচালনার নির্ধারিত 12 মাসের সময়কাল। এ সময়ের ভিত্তিতে আয় ব্যয়, বাজেট, রাজস্ব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। তবে এবার পঞ্জিকার পাতায় 3 মাস এগিয়ে নেওয়া হয়েছে অর্থ বছরের হিসাব নিকাশ। দেশের প্রশাসন, ব্যাংক ও কর কাঠামো দীর্ঘদিন ধরে জুলাই জুন অর্থ বছরের সঙ্গে অভ্যস্ত। আন্তর্জাতিকভাবে অর্থ বছর নির্ধারণে নির্দিষ্ট নিয়ম না থাকলেও দেশভেদে কৃষি, আবহাওয়া ও অর্থনৈতিক চক্র বিবেচনায় তা নির্ধারিত হয়। সম্প্রতি জুলাইয়ের পরিবর্তে এপ্রিল থেকে অর্থবছর শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন অর্থবছর শুরু হবে 1 এপ্রিল, শেষ হবে 31 মার্চ। 2028-29 অর্থবছর থেকে যা বাস্তবায়ন হওয়ার কথা, এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ব্যবসায়ীদের। আমাদের বছর শেষ হওয়ার পরে আমরা যা ট্যাক্স দিই, আমাদের জন্য একটু ইনকামটা একটু হিসাবটা করতে অন্যান্য দেশের সাথে সুবিধা হবে। কারণ পৃথিবীর আমরা যখন ইন্ডিয়ার সাথে বিজনেস করি, ওদেরও এপ্রিলে, পৃথিবীর অনেক দেশ আসলে ইয়ার টু ইয়ার করে। শুধু সময়কাল পরিবর্তনে আসবে না বাজেট বাস্তবায়নে গুণগত পরিবর্তন। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হওয়ার পাশাপাশি ব্যয় কমানো ও দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ ব্যবসায়ীদের। এপ্রিল থেকে মার্চ করেন বা জানুয়ারি থেকে ডিসেম্বর করেন, আমরা এটাকে অ্যাডাপ্ট করে নেব। হয়তো বা একটা অর্থ বছরে আমাদের একটা ঝামেলা হবে, কিন্তু আমার মনে হয় প্রতিটা ইস্যুকে অ্যাকোমোডেট করে আমার মনে হয় জানুয়ারি টু ডিসেম্বর করলে মনে হয় আরেকটু এটা বেটার হতো। সরকার যতই কিছু বলুক, ও কিন্তু কোনো অবস্থাতে কিন্তু কোনো কিছু এটা পরিবর্তন ঘটাতে পারবে না। সরকারের আসলে উচিত হলো এদিকে না তাকায়া কিভাবে দেশকে আগে নিয়ে যাওয়া যায়, পলিসিগুলি আসলে কি হলে ইকোনমিটা মোর ভাইব্রেন্ট হবে, সেদিকে আসলে অ্যাটেনশনটা দেওয়াটা আমি মনে করি উচিত। বাজেটের 1/3 কম উন্নয়ন বাজেট, বাকি 2/3 রাজস্ব ব্যয়, যেখানে সময় পরিবর্তনের প্রভাব খুব বেশি নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থবছর পরিবর্তন করে যেই গুণগত মানের জায়গাগুলোতে আমরা দেখি যে আমাদের সমস্যা তৈরি হয়, সেটাতে তো কিছুটা উন্নতি হবে, কিন্তু তার অর্থ এই না যে আমার বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে বাস্তবায়নের জন্য আমি শেষ 6 মাসের দিকেই ঠেলে নেওয়ার যে প্রবণতা, ওইটাকে আমি চলমান রাখব। ব্রিটিশ আমলে চালু হওয়া জুলাই জুন অর্থ বছর পাকিস্তান আমলেও বহাল ছিল। 2010 সালেও এমন উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। দেশের অবকাঠামো উন্নয়নে অন্যতম কাঁচামাল সিমেন্ট। প্রায় 25,000 কোটি টাকার এ খাত লড়াই করছে অতিরিক্ত সক্ষমতা, জ্বালানি ও কাঁচামালের খরচ এবং ধীর গতির অর্থনীতির সাথে। এ থেকে বেরিয়ে পরিবেশ বান্ধব সিমেন্ট উৎপাদন, সঠিক নীতি এবং বাজার ব্যবস্থাপনায় সাফল্য দেখিয়েছে লাফার্জ হোলসেম। দেশের সিমেন্ট বাজারের সর্বোত্তম ব্র্যান্ডের 3টি কারখানা এখন বিদেশি প্রতিষ্ঠানের হাতে, যা বদলে দিচ্ছে ভবিষ্যতের নির্মাণ শিল্পের মানচিত্র। মোহাম্মদ আলমগীরের ক্যামেরায় ইফতেখার আলমের রিপোর্ট। ভারতের মেঘালয়ের নিজস্ব খনি থেকে চুনাপাথর 17 কিলোমিটার কনভেয়ার বেল্টের মাধ্যমে সরাসরি চলে আসে সুরমা নদীর পারে লাফার্জের এই ইন্টিগ্রেটেড কারখানায়। সিমেন্ট তৈরির মূল কাঁচামাল ক্লিংকার শুধু এই কারখানাকে নয়, বরং দেশীয় সিমেন্ট প্রস্তুতকারক বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে দেয়া হয় সরবরাহ। 2 যুগেরও বেশি সময় ধরে সুনামগঞ্জের ছাতকের এই কারখানা সহ 3টি গ্রাইন্ডিং স্টেশন দেশের অবকাঠামো শিল্পের অন্যতম উপাদান সরবরাহ করে চলেছে। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানসম্মত সিমেন্ট উৎপাদনে এগিয়ে এই বিদেশি বিনিয়োগের প্রতিষ্ঠানটি। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎপাদিত আলাদা মানের পণ্য। এই লাইমস্টোনটা আমরা আদার র মেটেরিয়ালের সাথে একটা সার্টেন প্রপোর্শনে যুক্ত করে ভার্টিক্যাল রোলার মিলে আমরা এটা গ্রাইন্ডিং করে পাউডার তৈরি করি। যে পাউডারটা আমরা আমাদের নিজস্ব ক্লিনের ভেতরে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফায়ারিং করে ক্লিংকার তৈরি করি। এই সেই ক্লিংকার যেটা একমাত্র ইন্টিগ্রেটেড সিমেন্ট প্ল্যান্ট বাংলাদেশে তৈরি হয়
আমাদের লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসিতে। তবে তৃপ্তির ঢেকুরও তুলছে না লাফার্জ হোলসিম, বরং দেশের অবকাঠামো খাতের চাহিদা মেটাতে নিত্য নতুন উদ্ভাবনী প্রযুক্তি ও কাঁচামালের প্রাপ্যতার উপর দিচ্ছে জোর। ব্যবসার পরিবেশ উন্নয়ন ও সিমেন্ট শিল্পের সম্প্রসারণে নির্ধারণ হয়েছে লক্ষ্য, কারণ যেতে হবে বহুদূর। আমাদের একটা বড় ধরনের ফোকাস হচ্ছে আমাদের রেগুলার সিমেন্ট থেকে আমরা স্পেশালাইজ সিমেন্ট, রেগুলার প্রোডাক্ট থেকে স্পেশালাইজ সলিউশনে চলে যাওয়া। সো আমাদের কোস্টাল গার্ড, আমাদের ওয়ার্কিং ওয়াটার প্রোটেক্ট, আমাদের সুপারকিট প্লাস, এই তিনটা বর্তমানে আমাদের আছে, বাট আমাদের প্ল্যানে আগামী 5 বছরে আরও 9টা প্রোডাক্ট আসবে। দেশে সিমেন্ট কারখানাগুলোর উৎপাদন ক্ষমতা প্রায় 9 লাখ টন, বাজার প্রায় 25,000 কোটি টাকার। বছরে 5% প্রবৃদ্ধিতে 2030 সালে এ বাজার ছাড়িয়ে যাবে 30,000-এর ঘর। বাংলাদেশের 10 এবং ভারতের 7, মোট 17 কিলোমিটার দৈর্ঘ্যের এই কনভেয়ার বেল্টের মাধ্যমে দেশের আবাসন খাতের মূল উপাদান সিমেন্টের কাঁচামাল চলে আসে এ পাশে। ভারত বাংলাদেশের বাণিজ্যের এই অনন্য নজিরের মাধ্যমে বছরে সাশ্রয় হচ্ছে দেশে প্রায় 60 মিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক বিনিয়োগ আনয়ন এবং ব্যবসা বাণিজ্যের গতি উন্নয়নে তাই এখন সবচেয়ে বড় বেশি প্রয়োজন নীতি সহায়তা। ইফতেখার আলম, চ্যানেল 24, ছাতক, সুনামগঞ্জ। যে কোনো সম্পর্ক কার্যকর রাখতে হলে তা পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত ও বাংলাদেশের বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার দাবির বিষয়ে প্রশ্ন করা হলে মন্তব্য করতে রাজি হননি জয়শঙ্কর। এ সময় পারস্পরিক স্বার্থের প্রসঙ্গ সামনে আনেন তিনি। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক একপাক্ষিক হতে পারে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এমন মন্তব্য করলেন জয়শঙ্কর। বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। নাগরিকত্বের ভিত্তিতে অভিবাসী ভিসা নিষিদ্ধ করা মার্কিন প্রচলিত অভিবাসী আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়েছে রায়ে। অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ুক, তা চায় না ট্রাম্প প্রশাসন। তাই গেল জানুয়ারিতে বাংলাদেশ, পাকিস্তান সহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ল্যাতিন অঞ্চলের 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত করা হয়, যা নিয়ে শুরু হয় আলোচনা। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে 7 মাস পর শুক্রবার এই বিষয়ে রায় দেন ম্যানহাটন সাউদার্ন ডিস্ট্রিক্টের একটি ফেডারেল আদালত, যেখানে অভিবাসী ভিসা দেয়া স্থগিত করার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করা হয়। বিচারক জেনেট ভার্গাস বলেন, এই নীতি প্রণয়নে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। আদালত আরও বলেছেন, নাগরিকত্বের ভিত্তিতে অভিবাসী ভিসা নিষিদ্ধ করা যুক্তরাষ্ট্রের প্রচলিত অভিবাসন আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। বিচারক ভার্গাস সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগপ্রাপ্ত। রায়ের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। বাণিজ্য চুক্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর কানাডার প্রায় $20 বিলিয়ন পণ্যে 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার যুক্তরাষ্ট্রের দেয়া নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর নতুন শুল্ক কার্যকর হয়। এর আগে 3 দিন ধরে চুক্তিতে পৌঁছানোর জন্য 2 দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়, কিন্তু অটোয়া সব শর্ত না মানায় চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি, অভিযোগ ওয়াশিংটনের। শুল্ক আরোপের ঘোষণার পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের জবাবে কানাডাও কড়ায় গণ্ডায় পাল্টা শুল্ক দেবে। এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।